50 বছরের রেণুকা ত্যাগী প্রতি রবিবারের মতোই তার মৃত স্বামী জয়রাম ত্যাগীর সমাধিস্থলে কিছুটা সময় কাটাতে এসেছিলেন। সমাধি ক্ষেত্রে রেণুকা ত্যাগীর উপর গুলি চালানো হয়। গুলি চালনাকারী এটা জানতো যে তাকে সে সময় ওখানেই পাওয়া যাবে। হ্যাঁ ডক্টর সিনহা, এখন কন্ডিশন কেমন? স্যার, হসপিটালে আনবার আগেই উনি মারা গিয়েছিলেন। ইনি তো মারা গেছেন। ওনার নাম রেণুকা ত্যাগী, আর যে দুজন নিয়ে এসেছেন ওনারা হসপিটালেই আছেন। হয়তো ওনারা আত্মীয়। স্যার, হসপিটাল থেকে ফোন করেছিল রেণুকা দেবী নামে একজনকে গুলি করা হয়েছে। হসপিটালে যাওয়ার আগেই মৃত্যু হয়। কিছু জানতে পারলে গুলি কোথায় চলেছে? স্যার, উনি ওনার স্বামীর সমাধিতে মাঝে মাঝেই যান। বাড়ি ওনার মিরাটে। চলো হসপিটালে। দীপ্তি? হ্যাঁ শিল্পা বৌদি। দীপ্তি, ওই মাকে কেউ গুলি মেরেছে। কি? এটা তুমি কি বলছো বৌদি? কখন আর কিভাবে হলো এসব? আমিও বেশি কিছু জানি না। মা আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিল বাবার সমাধিতে যাওয়ার জন্য, আর একটু আগে কবিরের ফোন এসেছিল। কাকা আর কবিরই মাকে হাসপাতালে ভর্তি করেছে। মা ঠিক আছে তো বৌদি? দীপ্তি, ওই কবির বলছিল যে মা আমাদের ছেড়ে চলে গেছে। না দীপ্তি দেখো, তুমি ভেঙে পড়ো না। আমি আর তোমার দাদাই হাসপাতালেই যাচ্ছি, তুমি ওখানে তাড়াতাড়ি চলে এসো। বৌদি, গুলি খুব কাছ থেকেই চালানো হয়েছিল, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। যদিও বুলেট পাওয়া যায়নি, মাথা ভেদ করে বেরিয়ে গেছে। এনার আত্মীয় স্বজন কোথায়? আমার নাম কবির স্যার। আমি আমার খেতে কাজ করছিলাম, ঠিক তখনই আমার পাড়ার ছেলে দৌড়ে দৌড়ে আমার কাছে আসলো। আরে কাজটা তাড়াতাড়ি করো, রাতে জল আসলে তখন ভালো করে সার দিয়ে দিও। আরে মাতে। এই কবির, কবির, তোর বড় মাকে কেউ গুলি মেরে দিয়েছে। আরে আমি সত্যি বলছি। কে বলছিস তোকে? তুই সমাধির পাশে পড়ে আছে। চল তাড়াতাড়ি চল। তুই দেখেছিস কে করেছে? আমি কি জানি? কি বলছিস? আমি জানি না। তখন আমি তাড়াতাড়ি আমার বাবাকে ডাকি স্যার, আর কয়েকজন গ্রামের লোকজনকে নিয়ে ওখানে গিয়ে পৌঁছাই। বৌদি, বৌদি, বড় মা, বড় মা, বাবা, হ্যাঁ বড় মা বেঁচে আছে। বাবা এখনো নিঃশ্বাস পড়ছে। যত তাড়াতাড়ি সম্ভব ছিল স্যার, আমরা বড় মাকে নিয়ে এখানে এলাম। কিন্তু স্যার, অনেক দেরি হয়ে গেছিল, আমরা বৌদিকে বাঁচাতেই পারিনি। এনার কোনো ছেলে বা মেয়ে আছে স্যার, বড় ছেলে অজয় আর মেয়ে দীপ্তি। অজয়কে আমি খবর দিয়ে দিয়েছি, ওর স্ত্রীকে নিয়ে এক্ষুনি চলে আসবে হয়তো। ওরা দীপ্তিকেও জানিয়ে দিয়েছে, ও হয়তো চলে আসবে স্যার। কবির, কি এটা সত্যি? রেণুকা ত্যাগী প্রতি রবিবার তার বাড়ি থেকে নিজেই ড্রাইভ করে কুষারগঞ্জে আসতেন, যেখানে তিনি তার স্বামীর সমাধি বানিয়েছিলেন, যার 10 বছর আগে মৃত্যু হয়েছিল। আর স্বামীর সমাধির কাছে এসে বসে সময় কাটাতে তার ভালো লাগত। প্রত্যেক রবিবারের মতো মা বাবার সমাধিস্থলে ফুল দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বলছিলাম মা, আপনি বেরোচ্ছেন? হ্যাঁ মা। মা,
মা আগের দিন কিন্তু আপনি আসতে অনেক দেরি করেছিলেন। আজ কিন্তু দুপুরের খাওয়ার আগে অবশ্যই চলে আসবেন। হ্যাঁ মনে থাকবে তো? হ্যাঁ। যদি আপনার দেরি হয় তো আমি আপনার জন্য টিফিন প্যাক করে দিচ্ছি, ওখানে খেয়ে নেবেন। না বৌমা, দরকার নেই, আমি খাওয়ার সময় চলে আসবো। ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ মা। অজয়, তোমার মায়ের কারোর সাথে কোনো শত্রুতা বা ঝগড়া ছিল যার জন্য হয়তো ওনাকে খুন করা হলো? না স্যার, মা খুব ভালো মানুষ ছিলেন। বিগত 25 বছর ধরে পিডব্লিউডিতে হেড ক্লার্ক ছিলেন। কারোর সঙ্গে কোনো ঝগড়া ছিল না। পিডব্লিউডি অফিসে কাজ নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা? তুমি কি এইসব ব্যাপারে কিছু জানো? মা ভীষণ সোজা মানুষ ছিলেন, খুব সিম্পল কাজ ছিল ওনার। আমার তো মনে হয় না কারোর সঙ্গে কোনো প্রবলেম ছিল মায়ের। প্রবলেম তো ছিল অজয়, সেই জন্য পুরো প্ল্যানিং করে ওনাকে মারা হয়েছে। কেউ নিশ্চয়ই ওনার রুটিনটা ভালোভাবে জানতো। সে এটাও জানতো যে প্রত্যেক রবিবার সমাধিস্থলে উনি একলা যেতেন। খুনিদের কাছে সব খবর ছিল। খবর থাকলেই বা কি আছে স্যার? কেউ কেন মারবে মাকে? মা কখনো কারোর কোনো ক্ষতি করেনি। খুব সহজ সরল মানুষ ছিল আমার মা। সহজ সরল মানুষেরাই পথের কাঁটা হয়ে দাঁড়ায় অজয়। হতে পারে রেণুকা দেবী কারোর পথের কাঁটা হয়েছিলেন, না হলে কেউ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কেন ওনাকে গুলি করবে? স্যার, বুলেট পেয়ে গেছি। স্যার চল। চল তো, গরিব মানুষ চুপচাপ স্যার। চল। একদম আমি কথা কিছু বলবি না করিনি, বেশি। স্যার। বিশ্বাস করুন স্যার। স্যার, ওর নাম গজরাজ। নমস্কার স্যার। স্যার এর সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। তাহলে এবার কর, চল এবার শুরু কর। কি কি করেছিস বল। স্যার আমি সার নিয়ে ফিরছিলাম, ওদিক থেকে আসছিলাম, হঠাৎ করে গুলির শব্দ শুনতে পেলাম। স্যার ওনাকে আমি আগে থেকেই চিনতাম। কবির তো আমাদের প্রতিবেশী, উনি তোর বড় মা ছিলেন। তো এইসব দেখে আমি তাড়াতাড়ি কবিরকে খবর দিতে দৌড়ালাম। বাইকের নাম্বার কি ছিল? হ্যাঁ স্যার। বাইকের নাম্বার কি ছিল? স্যার আমি ঠিকমতো খেয়ালই করতে পারিনি নাম্বারটা। গুলির শব্দ শুনে না স্যার আমার মাথা ঠিকমতো কাজ করছিল না, তাই কিছু বুঝতে পারিনি স্যার। দুজন ছিল, মুখটা তো দেখেছিস? হ্যাঁ স্যার, একজন বাইকের উপর বসেছিল আর আরেকজন দৌড়ে এসে বাইকে উঠে পড়লো, আর তারপরে ওরা এইদিকে পালিয়ে গেল স্যার। কারা ছিল, কি পড়েছিল? টি শার্ট পরেছিল স্যার, আর গামছাও ছিল। দুজনের কাছেই গামছা ছিল। আরেকবার দেখলে চিনতে পারবি? হ্যাঁ স্যার, চিনতে পারবো। ঠিক আছে, এখন যা, দরকার পড়লে ডাকবো। গ্রাম ছেড়ে কোথাও যাবি না, যদি গেছিস সোজা ভেতরে ঢোকাবো। না স্যার, আমি এই চলো। কোথাও যাবো না স্যার, এখানেই থাকবো। কিন্তু স্যার শুনুন না স্যার, আমি বলতে চাইছিলাম স্যার। স্যার এটা .315 বুলেটের শেল। সচরাচর রাইফেল আর কাটটাতে ইউজ করা হয়। কিন্তু ছেলেটাকে যখন জিজ্ঞেস করলাম ও তো রাইফেলের ব্যাপারে কিছু বললো না। মানে কাটটা ব্যবহার হয়েছে, মনে তো হয় পেশাদার খুনি। নিশ্চয়ই কেউ সুপারি দিয়েছে স্যার। 50 বছর বয়স্কা মহিলাকে মারার জন্য দুজনকে সুপারি দেওয়া হয়েছে। এমন কি শত্রুতা থাকতে পারে? স্যার রেণুকা দেবী পিডব্লিউডিতে ছিলেন, হতে পারে ওনার কাজের সাথে জড়িত কোনো ব্যাপার। পুলিশ বলছে যে মাকে মারার জন্য কেউ সুপারি দিয়েছিল। কিন্তু বড় মাকে মেরে কার কি লাভ হতো? এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে দুজন পেশাদার হত্যাকারী রেণুকা ত্যাগীকে হত্যা করার উদ্দেশ্যেই সেখানে এসেছিল। কিন্তু এই হত্যাকারীরা কারা ছিল, কে তাদের পাঠিয়েছিল, আর রেণুকা ত্যাগীকে হত্যা করার পিছনে আসল কারণ কি ছিল?
সত্যি বলতে কি, ওনার মৃত্যুর খবর পেয়ে আমার খুব খারাপ লাগছে। বড় ভালো মানুষ ছিলেন, কাজ ছাড়া উনি কিছু বুঝতেন না। হতে পারে ওনার কাজের জন্য অন্য কারো কাজের ব্যাঘাত ঘটছিল। অফিসে এক্স্যাক্টলি ওনার কাজ কি ছিল? স্যার, উনি এই অফিসে হেড ক্লার্ক ছিলেন, খুবই পরিশ্রমী, খুবই সৎ ছিলেন। কেউ তো আছে যার ওনার এই সততা আর পরিশ্রম চোখে লাগছিল। পেশাদার খুনি দিয়ে খুনটা হয়েছে। রেণুকা দেবী কোথায় যাতায়াত করতেন সেই ব্যাপারে পুরো ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়েছে, তারপর পুরো প্ল্যানিং করে তাকে মার্ডার করা হয়েছে। আপনি এটা বলুন, ওনার অনেস্টিতে কার অসুবিধা হচ্ছিল? দেখুন, আমি বুঝতে পারছি, যদি আমাদের অফিসের কথা বলেন তো উনি সাধারণ পোস্টেই কাজ করেছেন। উনি এখানে একজন ক্লার্ক ছিলেন, ওনার কাছে কোনো প্রজেক্ট রিজেক্ট অথবা অ্যাপ্রুভ করবার কোনো অথরিটিই ছিল না। স্টাফেদের মধ্যে কারোর সাথে কোনো ঝগড়া, কোনো মনোমালিন্য? আগে না স্যার, উনি আমাদের এখানে 25 বছর ধরে কাজ করেছেন। আপনি যে কোনো স্টাফকে জিজ্ঞেস করে নিতে পারেন, ওনার ব্যাপারে সবাই ভালোই বলবে। এই কথা আমি জোর গলায় বলতে পারি, উনি এমন কোনো বিষয় জড়িয়ে পড়বেন না যার পরিণতি এমন ভয়ঙ্কর হতে পারে। স্যার, প্রফেশনাল ফিল্ডে খুনের কারণ আছে তো দেখছি না। তাহলে ওনাকে কেউ মারলো কেন? স্যার, আপনি তো জানেন যে আজকাল কাঠটা সস্তায় বিক্রি হচ্ছে, আর আজকাল ছোটখাটো ডিলার এত হয়ে গেছে, কে কাঠ থেকে কাঠটা কিনেছে এটা বলা খুবই মুশকিল। হতে পারে এই অঞ্চলের আশপাশ কোনো জায়গা থেকে কেনা হয়েছে। স্যার, ওটার ব্যাপারে খোঁজ লাগাচ্ছি আমি। আচ্ছা, আপনি বলছিলেন ওদেরকে কেউ পালাতে দেখেছে, এই খুনিরা হিস্ট্রি শিটার হতেও পারে। আমার দিকে নয়, ছবিগুলো দেখ। এর মধ্যে কেউ আছে? না স্যার। না কোনো আননোন নাম্বার থেকে কল এসেছে, আর না কোনো পার্টিকুলার নাম্বারে ফোন হয়েছে। মনে হয় না ওনাকে ফোনে কেউ হুমকি দিয়েছে। খামোকা রেণুকা ত্যাগীকে কেউ কেন মারতে যাবে? স্যার, এমনটাও তো হতে পারে টার্গেট অন্য কেউ ছিল আর ওনাকে মারা হয়েছে। এমনটা হবার চান্স খুব কম, কারণ গুলি কাছ থেকে চালানো হয়েছে। কিন্তু পেছন থেকে হতে পারে খুনি মুখটা দেখেনি। হ্যাঁ, কিন্তু এত কাছে এসে কেউ ভুল টার্গেটে কেন গুলি করবে? পসিবল না। যদি ওই মহিলাই টার্গেট হয়ে থাকেন তাহলে কথাটা তো ওখানেই আটকে গেল। এই মহিলাকে কেউ কেন মারল আর কিসের জন্য? রেণুকা ত্যাগীর কারোর সাথে কি শত্রুতা থাকতে পারে? কোনো প্রফেশনাল অ্যাঙ্গেল নজরে আসছিল না, আর না তাকে হত্যা করার কারণ। অবশেষে পুলিশ ইনভেস্টিগেশনের দিক বদল করলো আর রেণুকা ত্যাগীর কাছের মানুষদের খোঁজ খবর নিতে শুরু করলো। আমি একটা প্রাইভেট ফার্মের সেলস ম্যানেজার। 10 বছর আগে বাবা মারা গেছেন। মায়ের প্রচুর সময় লেগেছিল সেটা থেকে বেরিয়ে আসতে। বাবার স্মৃতি ধরে রাখতে কুশারগঞ্জের কাছে একটা সমাধি বানিয়েছিলেন মা। ওখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতেন। ওখানে গেলে মা ভাবতো যে বাবা আশেপাশেই আছে। খুবই শান্তি পেতেন। পরিবারে কারোর সাথে কোনো রকম ঝগড়া বা অশান্তি? না স্যার। কবির আপনার খুড়তুতো ভাই। আপনার কাকা রাজেন্দ্র এবং আপনার বাবার মধ্যে জমি জমা নিয়ে কোনো ঝামেলা চলছিল? আগে না স্যার। আচ্ছা, সানডে সকালে যখন রেণুকা দেবী বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন কি কিছু নিয়ে টেনশনে ছিলেন? না, একদমই নয়। মা যখনই বাবার সমাধিতে যেতেন ওনার মুখটা খুব হাসি খুশি থাকতো। উনি বলেছিলেন যে দুপুরে খাবার আগেই উনি চলে আসবেন। না বৌমা, দরকার নেই, আমি খাওয়ার সময় চলে আসবো। ঠিক আছে, সাবধানে যাবেন। ঠিক আছে। এই কেসে এখনো কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি না। রেণুকা দেবীর উপস্থিতিতে কার প্রবলেম হচ্ছিল, আর উনি চলে যাওয়াতে কার লাভ হলো? স্যার, ওরা তো বলছে যে বাড়িতে কোনো ব্যাপারে ঝগড়া হয়নি, কিন্তু একটা ব্যাপার তো ক্লিয়ার, ওনার একটাই ছেলে, আর ওনার মৃত্যুর পর বাকি সব সম্পত্তি ছেলেই পাবে। এটাও হতে পারে দুই ভাই বোনের মধ্যে সবকিছু ভাগ হয়ে যাবে। কিছু জানা যাচ্ছে দুই ভাই বোনের মধ্যে ঝগড়া ছিল কিনা?
হ্যালো। স্যার আমি দীপ্তি বলছি, রেণুকা দেবীর মেয়ে। হ্যাঁ হ্যাঁ বলুন। মায়ের খুনির কোনো খোঁজ পেয়েছেন? আপাতত না, ইনভেস্টিগেশন চলছে, কোনো সূত্র পাইনি। আপনি কি কিছু বলতে পারবেন এই ব্যাপারে? এমন কিছু কথা যা আমরা জানি না আপনি জানেন। স্যার আমি আর কি বলবো, আমি তো এটাই বুঝতে পারছি না যে মাকে কেউ কেন মারতে চাইবে। এটা তো আমরাও ভাবছি, এর উত্তর পেলে সবকিছুই পাওয়া যাবে। স্যার আমি সত্যি কিছু জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ। কি অবাক কাণ্ড, মেয়ের কথা বলতে না বলতেই মেয়ের ফোন চলে এলো। চলো, প্রসঙ্গ যখন উঠলো তখন এই অ্যাঙ্গেল থেকে একটু ভাবাই যাক। রেণুকা দেবীর মৃত্যুতে দুই ভাই বোনের লাভ হয়েছে, বা হয়তো একজনের। শোনো, খোঁজ নিয়ে দেখো যে এই দুই ভাই বোনের মধ্যে কোনো রকম ঝগড়া ছিল নাকি আন্ডারস্ট্যান্ডিং ছিল। স্যার, দুই ভাই বোনের ফোন রেকর্ডের মধ্যে তেমন কিছু পেলাম না, আর সন্দেহ করার মতো আমি তেমন কোনো নাম্বারও পেলাম না। দেখো, যে এত চিন্তা করে জাল বনে সে ফালতু খুনির সাথে কেন কন্ট্যাক্ট করবে? রেণুকা দেবীর প্রত্যেক সানডে সমাধিতে যাওয়া, ওনার ওখানে একলা যাওয়া, এইসব জেনে সে খুনির সাথে কন্ট্যাক্ট করেছে। কারণ মৃত্যুর দিন ঠিক করতে স্থানকাল তো তৈরিই ছিল। রেণুকা ত্যাগী সমাধিতে আসা, একলা আসা স্থির ছিল, মানে প্ল্যানারের প্ল্যান সফল হওয়া স্থির ছিল, আর সেটাই হয়েছে। আর স্যার, এই সমাধিটাও এলাকার অনেকটাই বাইরে রয়েছে, একদম নির্জন। পাশে একটা শ্মশান আছে, আর গ্রামের লোকজনও খুব একটা ওখানে যায় না। যদি এমনটাই হয় তাহলে রেণুকা ত্যাগীর সেলফোনের লাস্ট লোকেশন সেখানেই দেখাবে, আর হয়তো খুনির ফোনেরও। রাইট স্যার, লিঙ্ক পাওয়া যেতে পারে। শোনো, একটা কাজ করো, লোকেশন লিস্ট বের করো, দেখো ওই সময় ওই এরিয়াতে কোন কোন ফোন অ্যাক্টিভেট ছিল। কিছু না কিছু ক্লু নিশ্চয়ই বেরোবে। স্যার, স্যার, যে সময় রেণুকা দেবী সমাধির ওখানে ছিলেন সেই সময় ওখানে 11টা নাম্বারে অ্যাক্টিভেট ছিল, একটা রেণুকা দেবীর, একটা ওই ছেলেটার, আর 8 জন গ্রামবাসীর। কিন্তু স্যার, একটা নাম্বার আছে যেটা বন্ধ বলছে, কোনো এক সাগর চৌধুরী বলে, আরও এই এলাকার নয়। কে এই সাগর চৌধুরী? স্যার, এ ঝর্ণাবাগে থাকে। ঝর্ণাবাগ ওখান থেকে 45 কিলোমিটার দূরে হবে, তাই না? হ্যাঁ স্যার। আর স্যার, রিপোর্ট থেকে জানা যাচ্ছে ও ওই এলাকায় 8 মিনিট পর্যন্ত ছিল। মানে গুলি চালানোর জন্য পুরো টাইম পেয়েছিল ও। শোনো, তুমি একটা কাজ করো, কনস্টেবল নিয়ে ঝর্ণাবাগ যাও, কথা বলো লোকটার সাথে, দেখা যাক সাগর মন্থন থেকে অমৃত বেরোয় নাকি বিষ।
হ্যালো স্যার, আমি দীপ্তি বলছি। মায়ের খুনির কোনো খবর পেলেন? মনে হচ্ছে কেসটা নিয়ে আপনি একটু বেশি ভাবছেন, আর নয়তো জানতে চাইছেন আমরা কি কি করছি। স্যার, উনি আমার মা ছিলেন। আমি জানি যে আপনারা আমাদের সবাইকে সন্দেহ করছেন। আমার মনের মধ্যেও অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এটা কি করে মানবো যে মায়ের জীবন তারই পরিবারের কেউ একজন নিতে পারে? আপনার পরিবারে ওনাকে কে মারতে পারে? সঠিক করে কি করে বলবো স্যার? মন কিছু বলছে আর মাথা অন্য কিছু। সাগর চৌধুরী নামটা কি শুনেছেন? না, কেউ? ঝর্ণাবাগে থাকে। আপাতত এটুকুই জানা গেছে। ঝর্ণাবাগ? হ্যাঁ। আমার বৌদি শিল্পার বাপের বাড়িও ঝর্ণাবাগে। আমার প্রথম থেকেই ভয় ছিল যে বাড়ির কেউ ইনভলভ নয় তো। না না, এটা কি করে হতে পারে? বৌদি কেনই বা এটা করবে? স্যার 5 দিন হয়ে গেল, ও এখনো বাড়ি ফেরেনি। ওর ফোনটাও বন্ধ। ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না? করে তো স্যার, কিন্তু কি করব, ওই তো ফোন ধরতে চায় না। আর তাছাড়াও ও আমার কথা শোনেই না। খেতে জন্মজুরির কাজ করে, দিনরাত ও পরিশ্রম করে, তবে গিয়ে আমরা দুটো পয়সার মুখ দেখতে পাই। আর এখন তো আসছেই না। কি করে সংসার চালাবো কে জানে। বুঝতে পারছি না কি করব, কোথায় যাব। যদি ও আসে বা ফোন করে সঙ্গে সঙ্গে আমাদের জানাবে, না হলে তুলে নিয়ে যেতে আমাদের রাস্তা হবে। হ্যাঁ স্যার। নমস্কার স্যার। দুটো তীর একদম পাক্কা নিশানায় লেগেছে। এই যে হাইওয়ের পাশে লজ আছে না, ওখানে এই শালারা লুকিয়ে রয়েছে। আর দ্বিতীয়টা? একদম ঠিক খবর স্যার। এই যে শিল্পাটা কি রেণুকা দেবীর বৌমা, এই গ্রামেরই মেয়েও, আর সাগরকে খুব ভালোভাবেই চেনে। তাহলে এদের মধ্যে কোনো না না, ওদের মধ্যে কোনো চক্কর টক্কর নেই স্যার। এই সাগর চৌধুরী একজন ক্ষেত মজুর, আর ও শিল্পার বাবার ক্ষেতে কাজ করে, ব্যাস। খণ্ডগুলো জুটতে লাগলো। এমনটা মনে হচ্ছিল যে এই চক্রান্তের জাল বাড়ির ভিতরেই বোনা হয়েছিল। সত্যিই কি এমনটা ছিল, নাকি অন্য কারো কাঁধে বন্দুক রেখে চালানো হয়েছিল আর মাস্টারমাইন্ড পর্দার পিছন থেকেই নিজের খেলা খেলছিল? ভাঙো। হ্যাঁ স্যার। নিয়ে চলে দেখে। পালানোর চেষ্টা যদি করিস না, তোদের এখানেই পুঁতে রেখে দেবো। নিয়ে চলো। এদিকে এসো। হ্যাঁ স্যার। শনাক্ত করো, এটাই ছিল না? হ্যাঁ স্যার, এরাই ছিল। ঠিক আছে, যাও। দেখ সাগর, আমার টাইম নষ্ট করলে আমি তোর বডির নকশা নষ্ট করে দেব। আমি জেনে গেছি যে তুই রেণুকা ত্যাগীকে খুন করেছিস। এবার বল আমাকে, এখন এটা বল, কেন আর কার কথাই করেছিস? বল। আমি কিচ্ছু করিনি। এদের অজয়, এদের বলো আমার ছাড়তে। অজয়, অজয়, অজয় প্লিজ, অজয়। প্রথম থেকেই বৌদির ওপর সন্দেহ হয়েছিল। তারপর আমি ভাবলাম যে হয়তো আমি এটা ভুল ভাবছি। বিশ্বাসই করতে পারছি না যে বৌদি মায়ের সাথে এরকম করতে পারে। দীপ্তি, পাগলামি করিস না। কিচ্ছু করেননি শিল্পা, ওইটা করতেই পারে না। যেই লোকটা গুলি চালিয়েছিল সেই লোকটা ধরা পড়েছে। বৌদিটি গ্রামের লোক, তার মানে অনেকদিন ধরেই বৌদির মনে এসবই ঘটছিল। আমি মানছি না, এটা হতেই পারে না। আপনারা আসল খুনিকে ধরতে পারেননি, তাই আমাকে ফাঁসাচ্ছেন না? আমি কিচ্ছু করিনি।
সাগর চৌধুরী এটা স্বীকার করে নিয়েছে যে তুমি তোমার শাশুড়িকে মারার জন্য একে পয়সা দিয়েছিলে। কিছু মনে পড়লো শিল্পা দেবী? কিন্তু এটা তো আমার একার দ্বারা হবে না, আরো একটা লোক লাগবে, আর বন্দুকও কিনতে হবে, খরচা আছে অনেক। কত? 25 থেকে 30,000 টাকা। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। পরে যখন বাপের বাড়ি আসবো এখানেই তোমার সঙ্গে দেখা করব। চললাম। 1 মিনিট দাঁড়ান, একটা প্রশ্ন না করেই পারছি না, এই জন্য ভাবলাম একবার জিজ্ঞেস করে নি। আপনি আপনার শাশুড়িকে মারতে কেন চান? তুমি তোমার শাশুড়িকে কেন মারলে? তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? আরে তুমি বারবার সেই এক কথাই কেন বলতে থাকো? কোথা থেকে আনবো আমি এত টাকা? আর আমি জানি যে আমাদের কিছু ইচ্ছা আছে, কিছু স্বপ্ন আছে, কিন্তু যে স্বপ্নে পূর্ণ হতে পারবে না সেগুলো দেখাই উচিত না। তুমি শুধু ফিলোসফি ঝাড়তে থাকো, কিছু করো না। তো আর কি করবো, রোজগার তো করছি, যেটা কামাই সেটা তো বাড়িতেই দিই। এটাই তো সমস্যা, এই সংসারটা শুধু তোমার টাকায় চলে। মাও রোজগার করেন, এই বাড়িতেই থাকেন, কিন্তু কখনো আমাদের জন্য বা এই সংসারের জন্য টাকা দেন না। আমি জানি শিল্পা, কিন্তু এই বাড়িটা এইভাবেই চলতো আর এইভাবেই চলবে। মা এরকমই, আমি ওনাকে কিচ্ছু বলতে পারবো না। কিন্তু এটা তো অন্যায় অজয়। যদি মা দীপ্তির জন্য টাকা খরচ করতে পারেন তাহলে তোমার জন্য তো পারেন। তুমি কিছু বলবে না, কিন্তু আমি বলবো। দেখো বৌমা, আমি যদি না থাকতাম তাহলে সংসার চলতো না, অজয় চালাতে পারতো না, তাহলে সেটা ভেবেই চলো, সেটাই মঙ্গল। বুঝে শুনে যদি খরচ করো তাহলে অনেকটাই জমাতে পারবে। আমি আসছি। মা, আপনি আপনার সমস্ত টাকা দীপ্তির সব প্রয়োজন, ওর আবদার আর বায়না মেটাতেই খরচ করে ফেলেন। আপনি ওকে কখনো কোনো কিছুতে না করেন না, শুধু আমাদেরই বলেন। এটা কি ঠিক মা? আর আপনার রোজগারের বাকি টাকাটা আপনি আলাদাভাবে জমিয়ে রাখেন। আর আমি জানি যে আপনার পরে ওই সমস্ত জমানো টাকা দীপ্তিই পাবে। কিন্তু আমাদের কি কখনো ভেবেছেন আপনি? বাহ শিল্পা, তুমি তো অনেক দূর ভেবেছ। আমার মৃত্যুর পরে কে কতটা পাবে সেটাও তুমি ভেবে রেখেছো। মা, আমি এরকম ভাবে বলতে চাইনি, কিন্তু আপনি একবার ভাবুন, সংসারের সব খরচ অজয়ের টাকায় চলে। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। খুব কষ্ট করে আমরা সংসারটা চালাই মা। আর এই সংসারটা তো আপনারও। যদি এর খরচ চালাতে আপনি একটু সাহায্য করেন তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আপনি কেন এক চোখে বিচার করছেন আপনার ছেলে আর আপনার মেয়ের মধ্যে? দেখো শিল্পা, আমি কোনো এক চোখে বিচার করছি না, আর অজয় যেটা করছে সেটা তার কর্তব্য, সেটা করতে দাও ওকে। আর রইল কথা দীপ্তির, ওকে হিংসে করো না। যতটুকু তোমার আছে তাতেই খুশি থাকার চেষ্টা করো, না হলে শুধুই আফসোস করবে। আমি কখনো বুঝতেই পারিনি যে উনি কেন আমাদের সাথে এইরকম পরের মতো ব্যবহার করতেন। নিজের পেটের সন্তানের সঙ্গে কোনো মা কিভাবে এটা করতে পারেন? বিয়ে করে আসার পর থেকে প্রতি মুহূর্তে এটাই সহ্য করছি, কিন্তু এবার ব্যাপারটা সহ্যের বাইরে চলে গেছিল। আমি এটা বুঝতে পেরেছিলাম যে মা কখনো কিচ্ছু আমাদের দেবেন না, সব কিছু মেয়ে দীপ্তিকেই দিয়ে যাবেন। আমি ভয় পেয়ে গেছিলাম হয়তো উনি ওই বাড়িটাও আমাদের থেকে কেড়ে নিয়ে নিজের মেয়ে দীপ্তিকে দিয়ে দিতেন। আমি এটা হতে দিতে পারতাম না, এই জন্য আমি ওনাকে মেরে ফেলার প্ল্যান করি। সাগরকে দেওয়ার জন্য টাকা কোথা থেকে পেলে তুমি? আমি আমার গয়না বিক্রি করে দিই, যার থেকে 30,000 টাকা পাই। ওই টাকাটাই আমি সাগরকে দিই। মানে রবিবার সকালে যখন রেণুকা দেবী তার স্বামীর সমাধি ক্ষেত্রের জন্য বেরোলেন, তখন তুমি ভালোভাবেই জানতে যে উনি আর কখনো বাড়ি ফিরবেন না। হ্যাঁ, আমি শুধু এটা ভেবেই শান্তি পেয়েছিলাম যে উনি চলে যাচ্ছেন চিরদিনের মতো। যদি আপনার দেরি হয় তো আমি আপনার জন্য টিফিন প্যাক করে দিচ্ছি, ওখানে খেয়ে নেবেন। না বৌমা, দরকার নেই। ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ মা।
উনি বেরিয়ে যেতেই আমি সাগরকে ফোন করি। আমি জানতাম যে বাবার সমাধিস্থলে মা একাই যাবেন, আর কেউ থাকে না ওনার সাথে। সব কিছু ভেবে রেখেছিলাম আমি। হ্যাঁ, আমি করেছি এই সব। আমি খুন করিয়েছি শাশুড়িকে। অজয় কি তোমার এই প্ল্যানিং এ জড়িত? আগে না। শিল্পা, অজয়, আমি মানছি মা যেটা করতো সেটা ঠিক ছিল না, কিন্তু মা সবসময় এরকমই ছিল। কতবার বুঝেছিলাম তোমায়, তুমি কেন করলে এরকম শিল্পা? আমার দম বন্ধ হয়ে আসছিল। বুঝতে পারছিলাম না যে কেউ নিজের ছেলের সাথে কিভাবে এটা করতে পারে। কিন্তু তুমি যেটা করেছো সেটা তার চেয়েও খারাপ। আমি মানছি অজয়, কিন্তু আমি কি করতাম? আমি চাইতাম না যে তোমার মা সব কিছু তোমার বোনের নামে করে দিক, আর আমরা সংসারে পিছতে থাকি। বৌদির যদি এই ভয়টাই ছিল যে মা তার সবকিছু আমার নামে করে দেবে, তো আমাকে একবার সে কথা বলতে পারতো। মাকে মেনে বৌদির কি লাভ হলো? দীপ্তি, তোর কি কখনো এটা মনে হয় না যে মা তোকে আর আমাকে আলাদা চোখে দেখতো? তোর সমস্ত ডিমান্ড পূর্ণ হয়ে যেত। কিন্তু ব্যাপার যদি আমার আর শিল্পার হতো, মা সেই কথাটা কখনো পাত্তাই দিত না। দাদা, ওটা মায়ের নিজের রোজগারের টাকা, আর সেটা মায়ের ব্যাপার। মা সবসময় আমাদের সমস্যা এড়িয়ে যেত, কখনো আমাদের প্রবলেমগুলো বোঝেনি। মা তো তোর কথা শুনতো, যদি তুই একটু বোঝাতিস তাহলে হয়তো আজকে এসব হতো না। কিন্তু তুইও কিছু করলি না। দাদা, এখন আমাকে বা অন্য কাউকে দোষ দিলে সত্যিটা তো বদলে যাবে না যে মা এখন আর এই দুনিয়াতে নেই, আর বৌদি এই খুনটা করিয়েছে। আর বৌদি যেটাই করেছে সেটা ভুল করেছে। কোনো দলিলই এই সত্যিটাকে বদলাতে পারবে না। সব অভিযুক্তকেই আইপিসির ধারা 302 অনুযায়ী হত্যার জন্য, ধারা 120 বি অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য, আর ধারা 34 অনুযায়ী কমন ইন্টেনশনের জন্য গ্রেফতার করা হয়েছে। শিল্পা, সাগর চৌধুরী আর তাদের সঙ্গী নাগেশ পান্ডের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে। শিল্পা জামিন পেয়ে গেছে, কিন্তু সাগর চৌধুরী আর নাগেশ পান্ডে এখনো আইনের হেফাজতে। কোনো একজন কাছের মানুষের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা আর অন্যের সঙ্গে বিশাল দূরত্ব। কেন মানুষ কখনো কখনো আপনজনদের মধ্যেও এরকম পার্থক্য করে? কিন্তু সবার সঙ্গে কি একদম সঠিক আর মাপজোক করে ব্যবহার করা সম্ভব, যাতে কেউ কোনো অভিযোগ করতে না পারে? হয়তো না, কেননা এটা তো মানুষের দৃষ্টিকোণের উপর নির্ভর করে, আর এটা মানুষের প্রকৃতি। প্রায়শই অন্যের পাত্রে বেশি আছে বলে মনে হয়। হতে পারে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে বরাবর অন্যায় হয়ে আসছে, তাকে অবহেলা করা হয়েছে, কিন্তু তবুও এই অভিযোগ, এই কারণ কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না যে মানুষ সবকিছু দূরে সরিয়ে রেখে অন্য কোনো মানুষকে হত্যা করতে উদ্যত হবে। যখন মনে কারো প্রতি ঘৃণা, অসন্তোষ, অবিশ্বাস জমা হতে থাকে, তখন সমাধানের সম্ভাবনা মোটামুটি শেষ হয়ে যায়। আর সেজন্য অন্য কোনো মানুষের প্রাণ নিয়ে নেওয়া, এটা তো কিছুতেই কোনো সমস্যার সমাধান হতে পারে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।